আচ্ছা দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা যেটুকু পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, গত ক্লাসে মনে হয় একটা কারেকশন লাগবে। ওই আজমাইন যেটা দেখাইছিল এখানে হচ্ছে আমরা কোনটার মধ্যে যেন, হ্যাঁ এটার মধ্যে ওই যে প্রোটনের জায়গায় জাস্ট হচ্ছে আমরা একটা ই লিখে ফেলছিলাম। এটা একটু কারেকশন করে নাও, এখানে ই এর জায়গায় হবে হচ্ছে পি। আর বাকি যা আছে সব ঠিক আছে। এখানে হবে পি হবে, আর বাকি যা আছে সব ঠিক আছে। আর হচ্ছে এখানে ওই যে এখানে এখানে হচ্ছে আমরা পি বসে দিই, কারণ দেখো প্রোটন নিয়ে কিন্তু বলতে চাইছি। তো আমরা ভুলে এখানে ইলেকট্রন বসাই দিচ্ছিলাম। যদি হচ্ছে আমাদের ম্যাথে কোনো ইফেক্ট ফেলে না এটা, কারণ এখানে ভরগুলো হচ্ছে কাটাকাটি যাচ্ছিল। ওকে, তো এটা সবাই একটু কারেকশন করে নিও। চলো আজকের ক্লাস হচ্ছে স্টার্ট করা যাক। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে কম্পন ইফেক্ট। তো ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো যে কম্পন ইফেক্ট, যে বিজ্ঞানী আর্থার এইচ কম্পটন আসলে কি বলতে চাইছে। মেইন কথা হচ্ছে এই ফিগারটার মধ্যে একটু আসি, এই ফিগারটাকে বোঝার ট্রাই করো, তাহলে হচ্ছে পরে ব্যাখ্যাটা বুঝতে। তো ধরো এই জায়গার মধ্যে মাঝখানে হচ্ছে আমার একটা স্থির ইলেকট্রন বসে আছে, একদম স্থির একটা ইলেকট্রন। এই যে হলুদটা হচ্ছে স্থির ইলেকট্রন। তো এইখান দিয়া হচ্ছে হচ্ছে আমি কি করলাম যে একটা রে ফালাইলাম। তো রে ফালাইছি মানে কি, তার একটা রে এর মধ্যে কি থাকবে, অনেক ফোটন থাকবে। সো এই ইলেকট্রনটার, স্থির ইলেকট্রনটার উপরে যদি আমি একটা ফোটন যদি এসে আপতিত করি, তো ফোটনের ভ্যালোসিটি কত? ফোটনের ভ্যালোসিটি কিন্তু আলোর বেগের অর্থাৎ সি, 3 × 10⁻⁸ তাহলে তার কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা এনার্জি থাকবে, এবং ভালোই একটা এনার্জি থাকবে। যে Hc/λ যদি করি বা HF যদি করি, সো এই উচ্চ শক্তির ফোটনটা যখন এই ইলেকট্রনটাকে এসে হিট করবে, তখন এখানে কিন্তু একটা সংঘর্ষ হবে। তো সংঘর্ষ যদি হয়, সংঘর্ষের পরের অবস্থা কি হবে? ইলেকট্রনটা একদিকে ছিটকে যাবে, অর্থাৎ হ্যাঁ, এই যে দেখো ইলেকট্রনটা আগে এখানে ছিল। তো আমরা ধরলাম ইলেকট্রনটা এদিক বরাবর ছিটকে গেছে। আর এদিক বরাবর যে ফোটনটা যে আসতেছিল, আচ্ছা রেকর্ড করতেছিল না? হ্যাঁ রেকর্ড আসছে। আচ্ছা, এদিক বরাবর যে ফোটনটা আসতেছিল, তো সেও কিন্তু তার গতিপথ থেকে বিচ্যুত হবে, অর্থাৎ দুইটা তখন দুই দিকে চলে যাবে। তো কম্পন ইফেক্টের মধ্যে এটাই বলা হয়েছে যে ধরো ফোটনটা একদম একদম শুরুতে, এই যে ফোটনটা যে আছে লাল কালার যে রেটা, এই ফোটনটা হচ্ছে আমার যদি তার তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা, এবং সংঘর্ষের পরে, তো এই ফোটনের কিন্তু কিছু পরিমাণ শক্তি কিন্তু হ্রাস পাবে। কারণ ধরো সে যদি 10 জুল শক্তি নিয়ে যদি ইলেকট্রনটাকে আঘাত করে, তো সংঘর্ষের পরে কিন্তু ফোটনের শক্তি কিন্তু আর 10 জুল থাকবে না। তো ধরো 8 জুল হয়ে গেছে। তো সংঘর্ষের পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা প্রাইম, তো বিজ্ঞানী কম্পটন এটাই বলতেছে যে আমার ল্যামডা প্রাইমের ভ্যালুটা ল্যামডা থেকে বেশি হবে। অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমার এই যে শুরুর যে বা ইনিশিয়াল যে ফোটনটা ছিল, ওইটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হবে। এটাই বলতেছে কি কম্পটন ইফেক্টের মধ্যে। তো দেখো এটাই বলা হইতেছিল যে কম্পটন 1923 সালে এটা আবিষ্কার করছে। উনি কি বলছে, যে উচ্চ শক্তির এক্স রে বা হচ্ছে গামা রশ্মির ফোটন কোন মুক্ত ইলেকট্রনের সাথে সংঘর্ষ করলে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় এবং শক্তি কমে যায়। তো এটা কিন্তু আমরা দেখতেছিলাম যে তার শক্তি যদি এখানে ধরো কথার কথা 10 জুল যদি থাকে, তাহলে সংঘর্ষের পর এই ফোটনটার শক্তি কিন্তু আর 10 জুল থাকবে না, 10 জুল থেকে হচ্ছে কমে যাবে। তো আমরা কিন্তু জানি আবার যে ইকুয়াল হচ্ছে Hc/λ। শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই জায়গায় যেহেতু শক্তিটা কমে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আর এই জায়গায় শক্তিটা যেহেতু বেশি ছিল, তাহলে এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্যটা এটা সাপেক্ষে কম হবে। তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে ফোটন কোনো মুক্ত ইলেকট্রনের সাথে সংঘর্ষ করলে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় এবং শক্তিটা কমে যায়। দেখো তো সবাই বুঝলাম কিনা থিওরিটা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আসি, যে কি কি দেখা যায় এখান থেকে। আচ্ছা, তো এটা একটা প্রমাণ আছে, তো প্রমাণটা আমি দেখাবো না। বাট প্রমাণের জন্য যতগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাগে, তো সবগুলো হচ্ছে আমরা দেখাই দিব। প্রমাণটা তুমি চাইলে বই থেকে দেখে নিতে পারো, আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো এখানে বিল্ড আপ করে দিব। তো ওইগুলা থেকে জাস্ট ওই যে 9-10 এর যে ক্যালকুলেশন আছে, ওই নর্মাল ক্যালকুলেশন করলে প্রমাণটা চলে আসে, বিশাল বড় প্রমাণ আর কি। তো তোমরা চাইলে বই থেকে দেখতে পারো, না হলে সমস্যা নেই, প্রমাণ কখন পরীক্ষা দিবে না। তো চলো আমরা একটু ব্যাপারটা দেখার ট্রাই করি যে জিনিসটা কি হইতেছে। এই যে আমরা যে কথাটা বলছিলাম আগের মতো সিম্পল, যে এটা ধরো হচ্ছে একটা ফোটন, এই জায়গাতে হচ্ছে একটা ফোটন আছে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হইতেছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে ধরো হচ্ছে একটা ফোটন। তো বললাম হচ্ছে ধরো এই ফোটনটা হচ্ছে তার নির্দিষ্ট একটা ভ্যালোসিটি নিয়ে এদিক বরাবর আসছে। আচ্ছা, তো ভ্যালোসিটি নিয়ে আসলো। আর সামনে হচ্ছে একটা ইলেকট্রন, ধরো একটা মুক্ত ইলেকট্রন, এটা ধরো হচ্ছে একটা ইলেকট্রন যার ভ্যালোসিটি হচ্ছে 0, বা সে হচ্ছে এই জায়গায় স্থির বসে আছে। তো ইলেকট্রনটা যদি স্থির বসে থাকে, তো তার যে ভর, তো তার ভরটাকে ধরো আমরা বললাম হচ্ছে এম নট। এম নট হচ্ছে তার ভর। আচ্ছা, তো সংঘর্ষের পর ধরলাম হচ্ছে এই পয়েন্টে এসে তারা সংঘর্ষ ঘটাইলো, তো সংঘর্ষের পর দুইটা কিন্তু দুই ডাইরেকশনে চলে যাবে। তো ধরো আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এক্স এক্সিস এর সাপেক্ষে ধরো আমরা বললাম হচ্ছে আমাদের যে ফোটনটা আছে, নীল কালারটা হচ্ছে ফোটন। আর এই যে একটু কি বলা যায়, এটা বাদামি না কি কালার, ধূসর কালারটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো ধরো আমরা বললাম এক্স এক্সিস এর সাথে হচ্ছে ফোটনটা শুরুতে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছিল, সংঘর্ষের পর আমরা ধরলাম θ ডিগ্রি অ্যাঙ্গেলে সে বিক্ষিপ্ত হয়ে গেছে। তারপর বললাম হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা ছিল সে তো প্রথমে স্থির ছিল,
তারপর বললাম সংঘর্ষের পর সে হচ্ছে এক্স শক্তির সাথে ফাই কোণে সে বিক্ষিপ্ত হয়ে গেছে। ওকে, তো এবার আসি যে আমরা বললাম যে সংঘর্ষের আগে ফোটনটার শক্তি ছিল হচ্ছে ই, আর ফোটনটার অবশ্যই একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, যেহেতু সে একটা তরঙ্গ আকারে আসবে। তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এবং তার একটা ফ্রিকোয়েন্সি ধরলাম হচ্ছে এখানে এফ। আর ইলেকট্রন তো এই জায়গায় স্থির আছে। তারপর হচ্ছে আমরা বললাম যে সংঘর্ষের পরে আমাদের এই যে ফোটনটা আছে, এই যে ফোটনটা আছে তার শক্তিকে বললাম হচ্ছে ই প্রাইম, তার তরঙ্গ দৈর্ঘ্যকে বললাম হচ্ছে ল্যামডা প্রাইম, তার কম্পাঙ্ককে বললাম হচ্ছে আমরা এফ প্রাইম। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে ফোটনটা এতই শক্তি নিয়ে এই ইলেকট্রনটাকে আঘাত করছে, যার ফলে এই ইলেকট্রনটা আলোর কাছাকাছি একটা ভেলোসিটি প্রাপ্ত হয়েছে। অর্থাৎ, তো ধরো এই ইলেকট্রনটা তো প্রথমে এখানে স্থির ছিল, তো আমরা বললাম এখানে সে ভি ভেলোসিটি প্রাপ্ত হয়েছে, এবং ভিটা কি, আলোর কাছাকাছি একটা বেগ। অর্থাৎ ভি টেন্স টু হচ্ছে সি, আলোর কাছাকাছি একটা বেগ সে প্রাপ্ত হয়েছে। তো সে যদি আলোর কাছাকাছি একটা বেগ যদি প্রাপ্ত হয়, তো তার ভর কিন্তু আর এম নট থাকবে না, তার ভর কিন্তু চেঞ্জ হয়ে কত হয়ে যাবে। তো ধরো তার বললাম হচ্ছে তার ভরটা গতিশীল ভর, সেটা হচ্ছে এম হয়ে গেছে। তো আমরা কিন্তু ভালোই জানি যে এম ইজ গ্রেটার দেন কি এম নট, এটা আমরা জানি। আচ্ছা, ভালো কথা। তো এই হচ্ছে আমাদের চিত্রটা থেকে আমরা হচ্ছে এগুলো বুঝলাম। তো চলো এবার হচ্ছে আমরা ইকুয়েশন বিল্ড আপ করা ট্রাই করি। আচ্ছা, তো কম্পটন কি বলছিল, কম্পটনের কথাটা আমরা একটু ব্যাখ্যা করি। এই জায়গায় কম্পটন বলছিল কি, যে ফোটনটা যদি ই পরিমাণ শক্তি নিয়ে যদি আসে এবং সংঘর্ষের পর ফোটনের শক্তি যদি হয় ই প্রাইম, তাহলে কি হবে, ই প্রাইমটা কিন্তু ই থেকে ছোট হবে। এটা কিন্তু কম্পটন বলছিল। আরো কি বলছিল, যে ইনিশিয়ালি তার তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা এবং ফাইনালি তার তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা প্রাইম, এবং কি হবে, ল্যামডা প্রাইমের ভ্যালুটা ল্যামডা থেকে বড় হবে। কারণ আমরা কিন্তু জানি যে শক্তি আসলে কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ই প্রপোর্শনাল কি ওয়ান বাই ল্যামডা, এটা আমরা জানি। তো ই যদি ই প্রাইম থেকে বড় হয়, তাহলে অবশ্যই ল্যামডা প্রাইমটা ল্যামডা থেকে বড় হবে। এই যে এখানে যে ল্যামডা প্রাইম, সেটার কথা বলতেছে এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কম্পটনের কথার মধ্যে ছিল। তো চলো এবার এই যে আমরা যে চিত্রটা আঁকাইলাম, এই চিত্র থেকে কিছু ইকুয়েশন বের করা ট্রাই করি। তাহলে তোমরা খেয়াল করো যে ইলেকট্রনটা যখন এখানে স্থির ছিল, সে তো স্থির বসে আছে এই জায়গায়, ভালো কথা। তো এবার দেখো, ইলেকট্রনটা এখানে স্থির ছিল, তারপর কি বললাম যে সংঘর্ষের পর সে হচ্ছে আলোর কাছাকাছি একটা বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে কি, সে একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে অবশ্যই। তো এখন তার যে গতিশক্তিটা, সেটা আসলে আসছে কই থেকে? হুট করেই তো একটা শক্তি তো সৃষ্টি হইতে পারে না। শক্তি কি হয়, এক অবস্থা থেকে বা এক অবস্থা থেকে আরেক অবস্থায় হচ্ছে সে রূপান্তর হয়। তাহলে এই ইলেকট্রনটা যে এতক্ষণ যে স্থির ছিল এবং সে বর্তমানে যে হচ্ছে একটা গতিশক্তি প্রাপ্ত হইলো, তাহলে এই গতিশক্তিটার যোগান দিছে কি আসলে? যোগান দিছে কিন্তু এই ফোটন। কেমনে, তুমি এখানে খেয়াল করো, যে ফোটনটা তো ই নিয়ে শক্তি, ই পরিমাণ শক্তি নিয়ে হচ্ছে আসতেছিল। তারপর বিক্ষিপ্ত হওয়ার পর তার শক্তি কত হয়ে গেছে, ই প্রাইম হয়ে গেছে, এবং আমরা বলতেছি কি, যে ই ই প্রাইম থেকে বড় হবে। কতটুক বড় হবে, বা ফোটনটা কতটুক শক্তি হারাইলো? দেখো, ফোটনটা যেটুক পরিমাণ শক্তি হারাবে, ওই ওটুক পরিমাণ শক্তি কিন্তু আমার ইলেকট্রনটা লাভ করবে, কারণ শক্তির কোনো কিন্তু সৃষ্টি বা ধ্বংস নাই। জাস্ট এক অবস্থা থেকে আরেক অবস্থায় হচ্ছে সে রূপান্তর হবে। তার মানে এখানে সংঘর্ষের পরের কাহিনীটা কি হবে, যে ইলেকট্রনটা কি পরিমাণ গতিশক্তি লাভ করবে, ওই যে ফোটন যে পরিমাণ শক্তি হারাইছে, ফোটনটা যে পরিমাণ শক্তি হারাইছে, ওই পরিমাণই শক্তি কিন্তু আমার ইলেকট্রনটা লাভ করবে। কারণ এখানে কিন্তু আর অন্য কোনো কাহিনী হইতেছে না, ফোটন আর ইলেকট্রন ছাড়া। তাহলে কি বললাম, যে ফোটন যে পরিমাণ শক্তি হারাবে, ওই পরিমাণ শক্তি কি হবে, ইলেকট্রনের গতিশক্তি হবে। তাহলে চলো আমরা ইকুয়েশনটা লিখে ফেলি এখান থেকে। তো ফোটনের হারানো শক্তিটা কত? ফোটনের হারানো শক্তি হচ্ছে আমার এখানে ই মাইনাস হচ্ছে ই প্রাইম, এটাই তো হচ্ছে এখানে ফোটনের হারানো শক্তি। তাহলে এইটা কি হবে এখানে, আমার ইলেকট্রনের গতিশক্তি কে ই ম্যাক্সিমাম, বা হচ্ছে কে ই ইলেকট্রন বললাম। ঠিক আছে এটা। ওকে, তাহলে এবার চলো আমরা এখান থেকে আরেকটু সামনে আগাই। তো ই মানে কি, ই মানে হচ্ছে তার ইনিশিয়াল যে শক্তিটা ছিল, সেটা আমরা কি লিখতে পারি, যে এইচ সি বাই হচ্ছে ল্যামডা মাইনাস ই প্রাইম সমান আবার কি লিখতে পারি আমরা, এইচ সি বাই হচ্ছে ল্যামডা প্রাইম, ইকুয়াল হচ্ছে কত বলা যায়, কে ই ইলেকট্রন। তাহলে এবার খেয়াল করো তো একটু, যে ইলেকট্রনটাকে আমরা কি বললাম, সে কিন্তু আলোর কাছাকাছি একটা বেগে গতিশীল হয়েছে। তো সে যদি আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল হয়, তখন কিন্তু আমি এই যে তার গতিশক্তির জায়গায় কিন্তু আমি এখানে হাফ এম ভি স্কোয়ার ইউজ করতে পারবো না। তখন কি ইউজ করা লাগবে, ওই যে আপেক্ষিকতার গতিশক্তির সূত্র ইউজ করা লাগবে এই জায়গায়। তাহলে এখানে আমরা কত বসাবো খেয়াল করো, এখানে আমরা বসাবো হচ্ছে এম মাইনাস এম নট, এটা হচ্ছে কত, সি স্কোয়ার। তো এই হচ্ছে আমরা আরেকটা একটা ইকুয়েশন বিল্ড আপ করলাম। তো এই ইকুয়েশনটা দিয়ে চাইলে তোমার ম্যাথ আসতে পারে। তো এই ইকুয়েশনটা হচ্ছে একটু মনে রাখবো এখান থেকে। ওকে, এটা গেল। বা হচ্ছে তুমি চাইলে এই কোয়েশনটাকে আরেকটু সুন্দর করতে পারো। তো চলো একটু সুন্দর করে দেখাই যে কি আরো কি কাজ করা যায়। তাহলে এভাবে লিখতে পারো, যে এম মাইনাস হচ্ছে এখানে এম নট রাখলাম সি স্কোয়ার, বা হচ্ছে এখানে তুমি এইচ সিটা হচ্ছে এখানে কমন নিতে পারো, তাহলে থাকবে কি ওয়ান বাই ল্যামডা, মাইনাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই ল্যামডা প্রাইম। তোমার হচ্ছে এই ইকুয়েশন ভালোভাবে হচ্ছে বোঝা লাগবে। তো দেখো তো সবাই একটু পর্যন্ত বুঝলাম কিনা এই ইকুয়েশনটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে।
তো তারপর চলো আমরা আরো দুইটা ইকুয়েশন বিল্ড আপ করা ট্রাই করি, দুইটা না সরি তিনটা। আচ্ছা দেখি কয়টা আসে, কয়টা মনে হচ্ছে। আচ্ছা, তো এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার মধ্যে চলো আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কি, অর্থাৎ সংঘর্ষের পূর্বের শক্তি ইকুয়াল হচ্ছে সংঘর্ষের পরের শক্তি। তো চলো আমরা এখান থেকে হচ্ছে আরেকটা ইকুয়েশন বিল্ড আপ করা ট্রাই। দেখো আমি কিন্তু শুরুতেই বলছিলাম আমি প্রমাণ দেখাবো না, বাট প্রমাণের জন্য দরকারি যতগুলো ইকুয়েশন আমি ইকুয়েশন গুলো দেখাবো। তুমি চাইলে প্রমাণটা পরে বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? প্রমাণ না দেখলেও সমস্যা নেই, বাট তোমার ইকুয়েশন গুলো জানা লাগবে যে চিত্র থেকে আমি কি কি ইকুয়েশন বের করতে পারতেছি। তাহলে আমরা কি বললাম যে সংঘর্ষের পূর্বে মোট শক্তি ইনিশিয়াল, ই ইনিশিয়াল ইকুয়াল হচ্ছে ই ফাইনাল। তো সংঘর্ষের পূর্বে কি কি শক্তি ছিল আমরা একটু দেখি। যে সংঘর্ষের পূর্বে ইলেকট্রনের একটা স্থিতিশক্তি ছিল, যেহেতু সে স্থির বসে আছে, সেটা কত, এম নট সি স্কোয়ার। আবার সংঘর্ষের পূর্বে ফোটনের একটা শক্তি ছিল, সেটা আবার কত বলা যায়, এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। তো চলো আমরা এখান থেকে বলি যে ইনিশিয়াল এনার্জি তাহলে কত, ফোটনের শক্তি প্লাস হচ্ছে ইলেকট্রন যে স্থির অবস্থায় বসে আছে তার শক্তি, এম নট সি স্কোয়ার, ইকুয়াল কি হবে, সংঘর্ষের পরের শক্তি। সংঘর্ষের পরে ফোটনের শক্তি কত হয়ে যাবে, ফোটনের শক্তি হয়ে যাবে হচ্ছে আমার এইচ এফ প্রাইম, এইচ এফ প্রাইম হয়ে যাবে। প্লাস ইলেকট্রনের শক্তি কত হয়ে যাবে, ইলেকট্রনের মোট শক্তির কথা যদি বলি, সেটা কিন্তু হয়ে যাবে আমার এম সি স্কোয়ার। কারণ কি, কারণ সে কিন্তু আমার একটা কি বলা যায়, এম ভর নিয়ে গতিশীল, অর্থাৎ তার ভরটা কিন্তু বৃদ্ধি পাইছে। তো তার ভর যদি বৃদ্ধি পায় তাহলে তার টোটাল এনার্জি কত, এম সি স্কোয়ার। তো হচ্ছে আমার এখান থেকে এই ইকুয়েশনটা হচ্ছে মনে রাখা লাগবে, যে সংঘর্ষের পূর্বের মোট শক্তি ইকুয়াল হচ্ছে সংঘর্ষের পরের মোট শক্তি। তো আমরা আরেকটা ইকুয়েশন বিল্ড করলাম, তো চলো আরেকটা ইকুয়েশনে যাওয়া যাক। এবার হচ্ছে আমরা মোমেন্টাম দিয়ে হচ্ছে কাহিনীটা ঘটাবো। সো এক্স অক্ষ বরাবর আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করি। এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করি। তো খেয়াল করো, তো শুরুতে দেখো তো এই ফোটনটার ভরবেগটারে কত বলা যায়। দেখো আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে কিন্তু ফোটনের ভরবেগ নিয়ে আমরা এরকম ইকুয়েশন বিল্ড আপ করছিলাম, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখো। যে ই ডিভাইডেড হচ্ছে সি, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা বিল্ড আপ করছিলাম। আমরা যখন ফোটনের ধর্মাবলী পড়ি তখন দেখবে এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা বিল্ড আপ করছিলাম, সেটা কি ফোটনের ভরবেগের ফর্মুলা, যে ই ইকুয়াল কি ই বাই সি। ওকে, তাহলে দেখো সংঘর্ষের পূর্বে যদি আমি এক্স অক্ষ বরাবর ভরবেগ গুলো যদি কাউন্ট করি, দেখো তোমরা যারা নিউটনিয়ান মেকানিক্স ভালো করে পড়ছো, নিউটনিয়ান মেকানিক্সে কিন্তু তোমরা টু ডাইমেনশনালে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আশা করি জানার কথা। এই যে এরকম এরকম কিন্তু নিউটন মেকানিক্স এরকম একটা ম্যাথ ছিল, ঠিক আছে? আচ্ছা, তো ওইটা নিয়ে আমাদের আলোচনা না, তো এখানে একটু ফোকাস দাও। তো আমরা কি বলতে চাইতেছি, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করতে চাইতেছি। তো এক্স অক্ষ বরাবর সংঘর্ষের আগে তাহলে ফোটনের এক্স অক্ষ বরাবর তার ভরবেগটা তাহলে কত ছিল, ওই যে কত হবে, ই বাই সি। ই বাই সিটারে আবার কি বলা যায়, এইচ এফ বাই হচ্ছে সি। তো চলো আমরা এবার একটু লিখি, যে এক্স অক্ষ বরাবর ফোটনেরটা কত, এইচ এফ বাই হচ্ছে কত, সি। প্লাস ইলেকট্রনের ভরবেগ কত, ইলেকট্রন যেহেতু স্থির বসে আছে তার ভরবেগ তো হবে জিরো, ইকুয়াল, ভালো কথা। এবার সংঘর্ষের পরে আসি, সংঘর্ষের পরে দেখো তো ফোটনের এক্স অক্ষ বরাবর ভরবেগটা তাহলে কত হয়, এই যে তার এই ডাইরেকশনে, এই যে লাল ডাইরেকশনে তার ভরবেগটা কত, তার ভরবেগটা হচ্ছে এইচ এফ প্রাইম বাই হচ্ছে সি, এইচ এফ প্রাইম বাই হচ্ছে সি। তো এটার যদি এক্স অক্ষ বরাবর যদি একটা কম্পোনেন্ট নেই, তো থিটা যার সাথে সে কি হবে, কজের উপাংশ। তার মানে সংঘর্ষের পরে ফোটনের ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে এইচ এফ প্রাইম ডিভাইডেড সি ইন্টু হচ্ছে আহ আচ্ছা দাঁড়াও, এটা কি আমি থিটা বলছি, আচ্ছা থিটা বলছি সমস্যা নাই। ওকে, তাহলে দেখো এটা থিটা, আচ্ছা তাহলে এটা কত আসবে, দেখো কস থিটা আসবে এটা, ভালো কথা। তাহলে এইচ এফ প্রাইম বাই সি কস থিটা, তাই তো? এবার হচ্ছে তুমি ইয়ারটা কাউন্ট করো, ফোটনেরটা তো হয়েছে, এবার হচ্ছে ইলেকট্রনেরটা তুমি কাউন্ট করো। ইলেকট্রনের সংঘর্ষের পূর্বে তার তো হচ্ছে কোনো ভরবেগ নাই, কারণ তার ভ্যালোসিটি নাই, জিরো। সংঘর্ষের পরে তার ভরবেগের, তো তার ভরবেগটা কত, এমভি। এমভি এর এক্স অক্ষ বরাবর রূপাংশটা কত হবে বলতো, এমভি কস ফাই। তাহলে বসাই দাও এই জায়গায় এমভি কস ফাই, এমভি কস ফাই। এই তো এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র চলে আসলো। এবার চলো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করি। তো ওয়াই অক্ষ বরাবর যদি দেখি, যে আমি দেখতেছি ফোটনটা শুরুতে এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, তো তার ওয়াই অক্ষ বরাবর ভ্যালোসিটি কত, ওয়াই অক্ষ বরাবর ভ্যালোসিটি কিন্তু জিরো। তাহলে সংঘর্ষের পূর্বে ফোটনের ওয়াই অক্ষ বরাবর ভরবেগ জিরো, আবার ইলেকট্রনের ভরবেগ তো এমনি জিরো, ইকুয়াল, ইকুয়াল। এবার আসি সংঘর্ষের পরে এই ফোটনের ওয়াই অক্ষ বরাবর ভরবেগটা কত আসবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ কত আসবে, এই যে সিম্পল এইটা, বা কি হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। তার মানে দেখা যায় কত, এইচ এফ প্রাইম বাই সি ইন্টু হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা, আর ইলেকট্রনেরটা কত হয়ে যাবে বলতো, ইলেকট্রনেরটা হয়ে যাবে কি সেম এম ভি সাইন ফাই, সাইন ফাই।
এখন এখানে প্লাস বসবে না মাইনাস মাইনাস বসবে? অবশ্যই কিন্তু মাইনাস বসবে। কারণ তুমি খেয়াল করো যে এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে এদিক বরাবর, আর এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে এদিক বরাবর। তাহলে দেখো দুইটা কিন্তু অপোজিট, একটা উপরে আর একটা নিচে। এজন্য এখানে কি হবে? মাইনাস হবে। দেখো সবাই একটু পর্যন্ত কথাবার্তা বুঝলাম কিনা? ভাইয়া, হ্যালো হ্যাঁ বলো। ভাইয়া, এই যে এখানে দাও, ভিটা তো আলোর বেগের কাছাকাছি। এখন আমি তো নিউটনিয়ান মেকানিক্স এর এই যে ভরবেগেরটা মানে সূত্রটা ব্যবহার করলাম, এটা কি হবে? তাও এটা এটা তো হবেই তো। কারণ ওই যে তুমি আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রথম স্বীকার্য কি ছিল? যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো মানে যে কোনো কাঠামোতে সূত্র সেম থাকবে, জাস্ট ইন্টারনাল চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, এই যে ভর চেঞ্জ হয়ে গেছে, ভর চেঞ্জ হয়ে গেছে, সূত্র তো সেম থাকবে। বুঝছি ভাইয়া, বুঝছো? বুঝছি। ওকে। আর ভাইয়া তাহলে এই আমরা রাজধানী তাহলে গতিশীল কি দেখলাম? কম্পন ইফেক্ট থেকে আমরা প্রমাণটা দেখলাম না, আমরা দেখলাম কি যতগুলো ইকুয়েশন লাগে সবগুলো হচ্ছে ইকুয়েশন দেখলাম। তো আশা করি এখানে আর কারো কোনো প্রবলেম নাই। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো, না হচ্ছে আমরা নেক্সট টপিকে যাইতে পারি। কারো কোনো প্রবলেম আছে আর? না ভাইয়া। এক্স অক্ষ বরাবর উপাংশটা কি আরেকবার বলুন? দেখো, তো এক্স অক্ষ বরাবর ভরবেগের উপাংশ গুলো যদি আমরা কাউন্ট করি, তো দেখো সংঘর্ষের পূর্বে কত? সংঘর্ষের পূর্বে হচ্ছে এইচ এফ বাই সি। ফোটনের জন্য, ইলেকট্রনের জন্য কত? তার ভ্যালোসিটি তো জিরো, স্থির বসে আছে, তাই কত? জিরো। তো এবার ফোটনটা গেছে হচ্ছে এদিক বরাবর, তো এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এটার এক্স অক্ষ বরাবর দেখো, তুমি আগে এদিক বরাবর, এদিক বরাবর তুমি ভরবেগটা কাউন্ট করো, সেটা কত? এইচ এফ প্রাইম বাই হচ্ছে সি। তো এইটার যদি এক্স অক্ষ বরাবর উপাংশ যদি নেই, তাহলে কি যে থিটা যার সাথে সে কি হয়? কজের উপাংশ। এই জিনিসটার এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? কস থিটা, এই যে বসাই দিলাম। আর এই জিনিসটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে সাইন থিটা, এই যে ওয়াই এর মধ্যে বসাইলাম সাইন থিটা। এখন কি বুঝছি না আরো কনফিউশন আছে? বুঝছি ভাই। ওকে। বুঝছি ভাইয়া। মাত্র তারপর আসো, তারপর দেখো একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, আমরা তো মেইন জিনিসই তো দেখলাম যে কম্পনের জিনিস থেকে আসলে এই চিত্র থেকে আসলে মানে যে তো প্রমাণ, প্রমাণের আসলে রেজাল্টটা কি? আমরা প্রমাণ দেখবো না, প্রমাণের জাস্ট রেজাল্টটা দেখবো। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে এরকম যে আমরা ফর্মুলা পাবো হচ্ছে এটা প্রমাণ থেকে, যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, কস থিটা। এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে আমাদের প্রমাণ করে রেজাল্ট পাবো হচ্ছে এটা। তো ল্যামডা প্রাইম কি? বিক্ষিপ্ত হবার পর ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ফোটনের ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য। এইচ কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। এম নট কি? ইলেকট্রনের স্থির ভর। সি হচ্ছে আলোর বেগ। ওয়ান মাইনাস কস থিটা, থিটা মানে কি? বিক্ষিপ্ত হবার পর ইলেকট্রনটা কত গুণে বিক্ষিপ্ত হয়েছে, দেখো, সরি ইলেকট্রন কি বলে, ফোটনটা কত গুণে বিক্ষিপ্ত হয়েছে সেটা হচ্ছে থিটা। এখানে কিন্তু ফাই বসাই দিও না আবার, ইলেকট্রনেরটা না কিন্তু, এটা হচ্ছে কি ফোটনেরটা, যে ফোটনটা কত গুণে বিক্ষিপ্ত হয়েছে সেটাই বসাবো আমি এই জায়গাতে। এই অ্যাঙ্গেলটা বলবে কি, যে ফোটনটা কত গুণে বিক্ষিপ্ত হয়েছে সেটা আমি বসাবো এই জায়গায়। আচ্ছা, তো চলো এবার হচ্ছে সামনে যাওয়া যাক, সামনে যাওয়া যাক। দেখো এই ম্যাথটাতে কি বলা হয়েছে। আচ্ছা, কারা কারা আছে এখানে? ওকে, দেখো, 3 × 10⁻19 এইচ হার্ড আদি কম্পাঙ্কের একটি এক্স রে ফোটন একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে দেখো তো এই জায়গায় যে বলা আছে যে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, এটা আসলে কার ভ্যালু? এটা কিন্তু আমার থিটার ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, এটার কথা বলা আছে। কারণ দেখো ফোটনটা বিক্ষিপ্ত হয়েছে, তো ফোটন যত কোণে বিক্ষিপ্ত হয় সেটাকে আমরা কি বলছিলাম? থিটা বলছিলাম, থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার তোমাকে বের করতে বলছে কি, এর নতুন কম্পাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ কোনটা বাইর করতে বলছে? বাইর করতে বলছে হচ্ছে এফ প্রাইমের ভ্যালুটা বাইর করতে বলা হয়েছে। এফ প্রাইমের যে ভ্যালু সেটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। তো চলো আমরা হচ্ছে ইকুয়েশন দেখি আগে, যে আমাকে এখানে কি দেওয়া আছে, তোমার এফ এর ভ্যালুটা দেওয়া আছে। তো এফ এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তো চলো আমরা আলটিমেটলি রেজাল্টটা যেটা পাইছিলাম প্রমাণ থেকে, অর্থাৎ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড হচ্ছে আমাদের এম নট সি ছিল, আর এখানে ছিল যে ওয়ান মাইনাস কস থিটা। তো কম্পনের ইফেক্ট থেকে ম্যাথ এত পেঁচায় না, তুমি জাস্ট এই একটা ফর্মুলা ইউজ করলে ম্যাথ গুলো আসলে মিলে যায়। তো দেখো ল্যামডা প্রাইমের জায়গায় তুমি কত বসাইবে এখানে? আহ দেখো আমরা কিন্তু জানি যে সি মানে কি এফ ল্যামডা, এফ ল্যামডা। আবার সি মানে কি, আর কি বলা যায়, এফ প্রাইম ল্যামডা প্রাইম। তো দেখো এই ল্যামডা প্রাইমের জায়গায় আমি কত বলতে পারি? সি ডিভাইডেড হচ্ছে কত? এফ প্রাইম, এফ প্রাইম মাইনাস এখানে কত বলতে পারি? সি ডিভাইডেড হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড, এইচ ডিভাইডেড হচ্ছে কত? এম নট সি। আর এখানে আসবে কত? ওয়ান মাইনাস কজ 90 ডিগ্রি। ওকে, ভালো কথা। তো এবার হচ্ছে কি কাজ করবা, তুমি ভ্যালু গুলা বসাই দাও এই জায়গায়। যে এখানে সি এর ভ্যালু তো বসাইবা, তোমার আলটিমেট বের করা লাগবে হচ্ছে এফ প্রাইম এর ভ্যালু।
এখানে সি এর ভ্যালু বসাইবা, এফ এর ভ্যালু দেওয়া আছে দেখো 3 × 10⁻19 ইকুয়াল হচ্ছে, এই জায়গায় হচ্ছে তুমি এইচ এর ভ্যালু বসাও 6.626 ইন্টু 10 ইনভার্স 34, এম নটের ভ্যালু বসাও 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ইন্টু হচ্ছে সি এর ভ্যালু বসাও 3 × 10⁸ ইন্টু হচ্ছে কত তো 1 এটা মাইনাস তো 0। হ্যাঁ, কি সমস্যা? না ভাই, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে আমরা রেজাল্ট পাই যেটা কি, যে নতুন কম্পাঙ্কটা কত, অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনটার নতুন কম্পাঙ্ক কত, সেটাই তো হচ্ছে আমার এফ প্রাইম। সো দেখো সবাই বুঝলাম কিনা এটা? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো এই ব্যাপারটার মধ্যে কিন্তু অনেকে ভুলটা করে এই ব্যাপারটাকে থাকবে। এই যে আবার বলতেছি যে কস থিটা যেটা, এখানের অ্যাঙ্গেলটা কিন্তু ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেই অ্যাঙ্গেলটা, নট ইলেকট্রন। ইলেকট্রনের অ্যাঙ্গেলটা না, কিন্তু যে ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা আমি বসাবো এখানে 1 মাইনাস। আচ্ছা, তো এটা গেল। তারপর চলো আরেকটা মেথে আসি, বইয়ের 17-18 সালে আসছিল, ঠিক সিমিলার প্রবলেম। কি বলা হয়েছে দেখো, 0.40 তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন স্থির অবস্থায় থাকা একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর ফোটনটি পূর্বের গতিপথের সাপেক্ষে 150 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তার মানে আমার যে এখানে 150 ডিগ্রি দেওয়া আছে সেটা কার মান? থিটার মান, অর্থাৎ ফোটনটা কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা এটা দেওয়া আছে। বিক্ষিপ্ত ফোটনের ভ্যালোসিটি এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আচ্ছা, বিক্ষিপ্ত ফোটনের বেগ, আচ্ছা এইটা বিক্ষিপ্ত ফোটনের বেগ আর কত হবে? ফোটনের বেগটা হচ্ছে অলওয়েজ আমার আলোর বেগ। তো এটা এটা আমার তো বের করাই লাগবে যে বিক্ষিপ্ত ফোটনের বেগটা কত, সেটা আমার সি হবে, কারণ ফোটনের কিন্তু আলোর বেগে চলবে অলওয়েজ। এবার হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করা লাগবে। তো এটা তো একদম ইজি, যে তুমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করো যে কি ল্যামডা, ল্যামডা প্রাইম মাইনাস হচ্ছে ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড হচ্ছে কি এম নট সি 1 মাইনাস কস থিটা। তো এবার দেখো আমি এটা করে দিব না, জাস্ট তুমি ভ্যালু গুলো বসে দিবা। আমার বের করা লাগবে কি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। দ্যাট মিনস এই যে ল্যামডা প্রাইম সেটার ভ্যালুটা বের করা লাগবে। ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে 0.4 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 9 মিটার। আর তারপর এই যে থিটার ভ্যালু দেওয়া আছে এখানে 150 ডিগ্রি। তো এটা তুমি ক্যালকুলেট করে তুমি জাস্ট ল্যামডা প্রাইমের ভ্যালুটা বের করে নিও, এটাই হচ্ছে এটা আনসার। জাস্ট এক লাইনের ম্যাথ কিন্তু এটা। এই যে বিক্ষিপ্ত ফোটনের বেগ এটা কত হবে, এটা কিন্তু আমার সি হবে, কারণ ফোটন কিন্তু আমার অবশ্যই আলোর বেগে চলবে। আচ্ছা, আর থিওরির মধ্যে আর হ্যাঁ, এটা তো হচ্ছে আমার ম্যাথ ম্যাথ গেল। থিওরির মধ্যে আমরা একটু ফিরে আসি। থিওরির মধ্যে এই যে জিনিসটা এইচ ডিভাইডেড এম নট সি, এটাকে বলা হয়েছে কম্পটনের তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলা হয়েছে কি কম্পটন ওয়েভলেন্থ। কম্পটন ওয়েভলেন্থ মাঝে মধ্যে তোমার এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি কম্পটন ওয়েভলেন্থ, তাহলে কি দাগাইবা এইচ ডিভাইডেড এম নট সি। বা হচ্ছে তুমি এটার ভ্যালুটা তুমি মুখস্থ করে নিবে, এটার ভ্যালু কত হয়। আমার তো মুখস্থ নাই, দাঁড়াও একটু ক্যালকুলেটারে একটু ক্যালকুলেট করতো এটার ভ্যালু কত হয়, এইচ বাই এম নট সি। এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34, আর এম এর ভ্যালু হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31, সি হচ্ছে 3 × 10⁻8। এটার ভ্যালু হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12, 2.43 কম্পটন ওয়েভলেন্থের ভ্যালু। এটা মুখস্থ করে রাখবা, 2.43 ইন্টু 10 ইনভার্স 12 এত মিটার। এটা হচ্ছে মুখস্থ করে রাখবা, যদি এমসিকিউ তে আসে আর কি বাই চান্স, তাহলে এই ভ্যালু বসে দিবা। যে আসবে কি যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কত, এই যে এটা 2.43 ইন্টু 10 ইনভার্স 12 কই থেকে আসছে, ওই যে এটা ক্যালকুলেট করলে আসবে। আর এই জিনিসটার বলা হয় কি কম্পটন ওয়েভলেন্থ। ওকে, সো একটু পর্যন্ত গেল। তারপর আমরা আসি যে আমাদের একটু ম্যাথ হইলো এটা, এটা তো হইলো, এটা সলভ করে নিবা বাসায় যে ল্যামডা প্রাইমের ভ্যালু কত আসে এটা। তো এই হচ্ছে যে আমাদের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে কম্পটন ইফেক্ট, এই পার্টটা পুরোপুরি কমপ্লিট হলো। এখন আমরা নেক্সট টপিকে যাই। এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে যে কম্পটনের ব্যাপারগুলো নিয়ে? না ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখা যাক। আচ্ছা, নেক্সটে আছে হচ্ছে থার্মাল রেডিয়েশন। তো জিনিসটা আসলে কি একটু বোঝার ট্রাই করি থার্মাল রেডিয়েশন। তো দেখো আমরা কিন্তু অনেকে এই ব্যাপারগুলো দেখছি যে একটা মেটালকে যদি আমি অনেকক্ষণ যদি হিট দিতে থাকি, তাহলে এটা কিছু সময় পর দেখা যায় যে একটু কমলা কালার ধারণ করে, বা হলুদ কমলা বা হলুদ কালার, বিভিন্ন টাইপের কালার ধারণ করে কিন্তু এই জায়গাটার মধ্যে। এটা ডিপেন্ড করেছে তাপমাত্রার উপর, যে আমি কত বেশি তাপমাত্রা তাকে দিচ্ছি। এটা ডিপেন্ড করেছে এই জিনিসটার উপর, যে আমি বিভিন্ন সময় তাপমাত্রার উপর নির্ভর করে আমি কিন্তু বিভিন্ন কালার, যে একবার দেখবো ধরো অনেক গাঢ় কমলা দেখবো, আরেকবার হচ্ছে কমলা হলুদের মিশ্রণ দেখবো, আরেকবার একটু হলুদ টাইপের দেখবো, এরকম বিভিন্ন কালার দেখা যায়। এখন কথা হচ্ছে কেন এরকম আমি বিভিন্ন সময় বিভিন্ন কালারটা দেখতে পেয়েছি। তো এই টপিকটা ব্যাখ্যা করে হচ্ছে আমাদের থার্মাল রেডিয়েশন। তো চলো ব্যাপারটার মধ্যে আসা যাক, জিনিসটা কি আমরা একটু বোঝার ট্রাই করি। তো ধরো এখানে তোমার নর্মাল একটা মেটাল বা যে কোনো একটা বস্তু চিন্তা করো, এই যে নীল কালার যেটা, এটা আমরা বললাম হচ্ছে একটা নর্মাল অবজেক্ট আছে। তো ধরো বললাম যে এটা হচ্ছে আমার এটার উপর ধরো আলো এসে পড়লো, বা আলো বা যে কোনো হিট চিন্তা করতে পারো, আলো এসে পড়লো।
তাহলে এখানে কয়েকটা কাহিনী দেখা যাবে যে এই যে আলোটা যে পড়লো এর কিছু অংশ এই জায়গার মধ্যে শোষণ হবে। এই যে এটা যে পড়লো এটা হচ্ছে কি আপতিত, এটা ধরো বললাম হচ্ছে আপতিত হয়েছে। হ্যাঁ, একটা গরম একটা তরঙ্গ চিন্তা করতে পারে, একটা শক্তি নিয়ে আপতিত হয়েছে। ওই যে এটার মতো আমি ধরো হিট দিতেছি ঠিক পাবো। তাহলে এই যে আপতিত এটার ধরো 100% এখানে আপতিত হয়েছে, 100% হচ্ছে ধরলাম আপতিত হচ্ছে। তো এইটার কয়েকটা অংশ বিভিন্নভাবে ব্যয় হবে। কিছু অংশ কি হবে এখানে, কিছু অংশ এখানে হচ্ছে তোমার প্রতিফলন হবে, কিছু অংশ এখানে কি হবে প্রতিফলন হবে, কিছু অংশ এখানে প্রতিফলন হবে, কিছু অংশ এখানে প্রতিসরণ হবে। প্রতি ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে স্বচ্ছ, যে বস্তুটা ধরো আমরা স্বচ্ছ ধরে নিলাম, স্বচ্ছ না হলে কিন্তু আবার প্রতিসরণ হবে না। আর কি হবে, কিছু অংশ কিন্তু শোষণ হবে। এই যে এটা ধরো আমরা বললাম হচ্ছে নীল কালারটারই ধরো বললাম হচ্ছে কি এখানে কিছু অংশ কি হবে শোষণ হবে। তার মানে আমি হচ্ছে এই তিনটা কাহিনী দেখতে পাবো যে তার উপর কিছু পরিমাণ শক্তি ধরো আপত্তি হয়েছে। এর তিনটা কাহিনী দেখা যাবে কি, কিছু অংশ প্রতিফলন হবে, কিছু অংশ প্রতিসরণ হবে, আবার কি হবে কিছু অংশ কিন্তু শোষণ হবে। তো প্রতিফলন প্রতিসরণ এগুলো তো একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর কিছু অংশ যে শোষণ হয়েছে, এই যে অবজেক্ট যেটা আছে নর্মাল অবজেক্ট আমরা যেটাকে বললাম একই করছে কিছু পরিমাণ শক্তি হচ্ছে শোষণ করছে। তো এ যদি কিছু পরিমাণ শক্তি শোষণ করে, তো যে পরিমাণ শক্তি শোষণ করছে ওটার জন্য অবশ্যই সে একটা এনার্জি লাভ করবে। তো এবার এই বস্তুটা যদি তাপীয় সমাবস্থায় যদি পৌঁছায় যায়, তো এখন সে তাপীয় সমাবস্থায় কখন পৌঁছাবে, যখন সে শোষিত যে পরিমাণ শক্তি সে শোষণ শোষণ করছে ওইটাকে যদি আবার সে বিকিরণ করে দেয়। তাহলে আমরা বললাম এই শোষণ যে পরিমাণ সে শোষণ করছে এটাকে যদি সে বিকিরণ করে যদি করে দেয়, তাহলেই তো সে তাপীয় সমাবস্থায় পৌঁছাবে। তো এখন দেখা গেছে সে সে শোষণ করতে ভালো, এখন সে যে বিকিরণ যে করতেছে শক্তিটা যে সে বিকিরণ করতেছে, সে বিকিরণ করতেছে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, অর্থাৎ ধরো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, অর্থাৎ সে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে এই শক্তিটা হচ্ছে বিকিরণ করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা ওই কারণে হচ্ছে এটারে হচ্ছে বিভিন্ন কালার দেখতে পাই, যে যখন এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্য আসে তখন হচ্ছে আমি এক এক রকম কালার দেখতে পাই। তাহলে আসল কাহিনীটা কি আমি আরেকবার সামারাইজ করি, যে ধরো এখানে একটা স্বচ্ছ একটা বস্তু আছে, তার উপর ধরো আলো এসে আপতিত হলে 100% আলো। তো এই যে আপতিত যে অংশটা এটার অংশগুলো হচ্ছে এভাবে ব্যয় হবে, যে কিছু কিছু অংশ তার হচ্ছে প্রতিফলন হবে, কিছু অংশ প্রতিসরণ হবে, কিছু অংশ কি হবে শোষণ হবে। তো এখন সে যে শোষণ করছে, তো সে যে শোষণ করছে অবশ্যই তো সে একটা শক্তি শোষণ করছে। এখন সে তার তো যদি সে যদি কি বলা যায় থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি আসতে চায়, তাহলে সে যে পরিমাণ শক্তি শোষণ করলো ওইটাকে তো অবশ্যই আবার ছাইড়া দেওয়া লাগবে, বিকিরণ করা লাগবে। এখন দেখা গেছে যে সে যখন শক্তিটা যখন বিকিরণ করতেছে, সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণটা করতেছে না, সে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণটা করতেছে। যার ফলে আমি এখানে কিন্তু বিভিন্ন রকম কালার দেখতে পাই। এই যে দেখো হলুদ লাল, এটার মধ্যে দেখো একটু দেখা যাচ্ছে একটু হলুদ লালের একটা মিশ্রণ দেখা যাচ্ছে। আবার টেম্পারেচার বাড়াইলে আবার বিভিন্ন কালার ধারণ করে। তো এখন কথা হচ্ছে আমি সকল প্রকার বস্তুর কি থার্মাল রেডিয়েশন দেখতে পাবো, ব্যাপারটা হচ্ছে না। কারণ কি, কারণ থার্মাল রেডিয়েশনের গ্রাফগুলো যদি আমরা একটু দেখি, এই গ্রাফটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করবো। তো এই গ্রাফটা যদি একটু দেখি, গ্রাফটার মধ্যে অল্প কিছু অংশ হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চলে থাকে, এই যে কালার করা যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চল। তো ধরো তোমার থার্মাল রেডিয়েশন হয়ে ধরো তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যের একটা পয়েন্ট পাইছে এই জায়গায়। তো এই পয়েন্টটারে কিন্তু তুমি আর দেখতে পাবে না। কারণ কি, তোমার দৃষ্টিসীমা কিন্তু একটু পর্যন্ত কিন্তু যাবে না। আমাদের দৃষ্টিসীমার তরঙ্গ দৈর্ঘ্যটা কত, 380 থেকে 780 ন্যানোমিটার। তো এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয় তাহলে আমি বিকিরণ দেখতে পাবো। তো এখন সবসময় যে 380 থেকে 780-র মধ্যে বিকিরণটা হবে ব্যাপারটা তো এমন না। 380 বা 780 এর বাইরেও কিন্তু বিকিরণ হইতে পারে। বিকিরণ হইলে আমার কি হবে, আমি ওইগুলো দেখতে পাবো না। কিন্তু আবার যদি তুমি ওই যে বিভিন্ন এখন তো ডিজিটাল প্রযুক্তি হয়েছে, বিভিন্ন প্রযুক্তি দিয়ে কিন্তু দেখা যায় যে যেগুলো হচ্ছে আমার ইউভিয়া বা আলট্রাভায়োলেট শনাক্ত করতে পারে, ওগুলো দিয়ে কিন্তু বিকিরণটা দেখা যায়। যেমন আমি যদি ধরো একজন মানুষকে যদি স্ক্যান করি ডিজিটাল প্রযুক্তি দিয়ে, আমি কিন্তু দেখতে পাবো তার মধ্য থেকে থার্মাল রেডিয়েশন হইতেছে। বাট আমি খালি চোখে কেন দেখতে পাবো না, কারণ ওই যে যে বিকিরণটা হইতেছে ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য আমার চোখের রেঞ্জের বাইরে, এই জন্য আমি দেখতেছি না। বাট ডিজিটাল প্রযুক্তি দিয়ে বা আলট্রাভায়োলেট ডিটেক্টর দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো বস্তু থেকে আমরা দেখতে পাবো এখানে থার্মাল রেডিয়েশনটা হইতেছে। তো দেখো তো প্রাথমিক ধারণা হয়েছে কিনা এখান থেকে, বোঝা গেল কিনা ব্যাপারগুলো একটু। জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে তোমার এক্সামে কোনো কোশ্চেন আসবে না, এক্সামে যা যা আসবে আমরা অলরেডি কভার করে আসছি। এখন এগুলো হচ্ছে বই আছে, এই জন্য আমি একটু দেখাইছি, যেহেতু বই আছে আমি তো স্কিপ করে যেতে পারি না, ব্যাপারগুলো একটু দেখাইছি। এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, একটু ছিল থাকবে। আর যদি কোশ্চেন আসে তো এই যে এই টাইপের কোশ্চেন আসবে, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। যদি কাহিনীটা কি হয়েছে একটু খেয়াল করে, ওই যে আমরা যে বলছিলাম যে আপতিত সে যদি 100% যদি সে আপতিত যদি 100% হয় তাহলে এটা কয় ভাবে ব্যয় হবে, 3 ভাবে। একটা হচ্ছে শোষণ হবে, একটা হচ্ছে প্রতিসরণ হবে, একটা হচ্ছে প্রতিফলন হবে। তো ধরো আমরা শোষণটাকে বললাম হচ্ছে অ্যাবজর্পশন বললাম, প্রতিফলনটাকে বললাম হচ্ছে রিফ্লেকশন বললাম, আর প্রতিসরণটাকে ধরা হচ্ছে টি বললাম।
এই যে এ প্লাস আর প্লাস টি তিনটা মিলে কি কত হবে, আবার 100% বা 1 হয়ে যাবে। সো এমসিকিউ তে যদি আসে এই জিনিসটা আসতে পারে আর কি। আর এতক্ষণ যা যা হাবিজাবি কথাবার্তা বললাম এগুলো হচ্ছে ফিজিক্সের কথাবার্তা। তোমরা যদি ভবিষ্যতে কেউ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করো তো এগুলো আরো ডিটেলসে জানতে পারবে। আমি কিন্তু একদম সামারি আলোচনা করছি, কারণ এই আরো ডিটেলস আলোচনা করতে গেলে এগুলো কিছু বুঝবো। ঠিক আছে, তো আপাতত হচ্ছে একটু শিখো। তো পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্স পড়বে। এখানে কিন্তু আরো অনেক ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে, তো এইগুলো যে আমাদের থার্মাল রেডিয়েশনের। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে একটা নর্মাল অবজেক্ট, যে একটা সাধারণ বস্তু, আমরা সামনে যা যা বস্তু দেখি এরকম সাধারণ বস্তু নিয়ে আলোচনা। এখন যে কাহিনীটা হয়েছে একটু পরে আসি, দেখো। এখন আমরা আলোচনা করবো হচ্ছে কৃষ্ণ বস্তু নিয়ে। আচ্ছা, এখন কৃষ্ণ বস্তু আবার কোন ধরনের চিজ? তো দেখো সংজ্ঞাটা এখানে লেখা আছে যে যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান তারই চৌম্বক বিকিরণ শোষণ করে তাকে বলা হয় কৃষ্ণ বস্তু। আচ্ছা, তাইলে আমাদের এই যে নর্মাল যে বস্তু এর সাথে কৃষ্ণ বস্তুটার পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে আমরা বলতেছিলাম যে নর্মাল বস্তু যদি হয় তাহলে তার মধ্যে যদি 100% আপতন যদি মানে আপতিত যদি হয় একটা রশ্মি বা হচ্ছে একটা শক্তি, তাহলে এটা সে তিন ভাবে ব্যয় করবে। একটা কি শোষণ, প্রতিসরণ, প্রতিফলন, তিন ভাবে ব্যয় করবে। এখন কথা হচ্ছে আমার এই নর্মাল অবজেক্টটা মানে সাধারণ বস্তু না হয়ে যদি কৃষ্ণ বস্তু হয়, মানে একদম কালো একটা বস্তু, তাহলে তখন দেখা যাবে যে সে যে পরিমাণ তার মধ্যে আপতন হয়েছে বা আপতিত রশ্মি যে পরিমাণ বা আপতিত শক্তি যে পরিমাণ হয়েছে ওইটার সে পুরোটাই হচ্ছে শোষণ করে ফেলতেছে। অর্থাৎ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এখানে কোনো প্রতিফলন আমি পাবো না, কোনো প্রতিসরণ আমি পাবো না, পুরোটাই কি হবে 100% হয়ে যাবে শোষণ। অর্থাৎ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমার আর এর ভ্যালু 0 হবে, টি এর ভ্যালু 0 হবে, কিন্তু এ এর ভ্যালু হবে 100%। এই যে দেখো এটাই লেখা আছে যে এই যে কৃষ্ণ বস্তু কি যে আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বিকিরণ শোষণ করে নেবে, অর্থাৎ সে 100% শোষণ করে নেবে। সে কোন প্রকার প্রতিফলন বা প্রতিসরণ ঘটাবে না। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তুর বৈশিষ্ট্য কি? যদি একদম আদর্শ হয় আইডিয়াল কৃষ্ণ বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি, তাহলে দেখো অ্যাবজর্পশন হবে তার 100%। সে 100% সে একদম শোষণ করে ফেলবে। তার প্রতিসরণ হবে 0%, প্রতিফলন হবে 0%। তো এখন একটা আদর্শ কৃষ্ণ বস্তু যদি শোষণ করে, ধরো 100% সে শোষণ করছে, তো সে যদি আবার থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় যদি আসতে চায় তাহলে কি করা লাগবে? সে যে পরিমাণ শক্তি শোষণ করছে ঠিক সেম পরিমাণ শক্তি আবার বিকিরণ করে দেওয়া লাগবে। তো এজন্য আমার আদর্শ কৃষ্ণ বস্তুকে বলা হয় সে একাধারে তো উত্তম শোষক, ভালো কথা, সে আবার কি উত্তম বিকিরক বিকিরক। কারণ কি? তার হচ্ছে এই যে থার্মাল, যেটা বললাম থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় আসার জন্য সে যে পরিমাণ শোষণ করছে আবার ঠিক সেম পরিমাণ বিকিরণ করে দেওয়া লাগবে। এই জন্য আদর্শ কৃষ্ণ বস্তু কি আমার উত্তম শোষক আবার কি উত্তম বিকিরক। আচ্ছা, তো হচ্ছে তো আমাদের যে ব্ল্যাক বডি আছে সে কি করতে পারে? সকল তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে। অর্থাৎ যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য হোক সে একদম শোষণ করে ফেলাইবে। তার অ্যাবজর্পশন রেট হবে 100%। তার প্রতিসরণ বা প্রতিফলন কিছুই হবে না, একদম পুরো 100% সে শোষণ করবে। আবার সে যখন বিকিরণ করবে বিকিরণের বেলায় কিন্তু সে আবার 100% বিকিরণ করবে, কারণ তার কিন্তু একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসা লাগবে। তো কৃষ্ণ বস্তুর একটু কথাবার্তা কি বুঝলাম এখান থেকে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ওই যে আগের ইকুয়েশনটা যদি লিখি যে এ প্লাস আর প্লাস টি, এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু কিন্তু আসবে হচ্ছে 1। কিভাবে ওয়ান আছে? ওই যে তখন আমার এ হয়ে যাবে কত? 100% হয়ে যাবে এ আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। আর এর ভ্যালু কত? 0 হয়ে যাবে। টি এর ভ্যালু 0 হয়ে যাবে। তো এমসিকিউ তে যদি আসে এই জিনিস আসবে আর কি। ঠিক আছে, ওকে। তো একটু পর্যন্ত গেল, তারপর আসি হচ্ছে আমরা আরেকটু ডিপে যাই। এবার আসি হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণের বিকীর্ণ শক্তি বনাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র। তো আমরা তো বললাম যে একটা কি বলা যায় আইডিয়াল ব্ল্যাক বডি সে হচ্ছে 100% শোষণ করবে, আবার সে যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে সে আবার 100% বিকিরণ করবে। এখন সে যে বিকিরণ যে করবে তার যে বিকীর্ণ যে শক্তি, এই বিকীর্ণ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা লেখচিত্র প্লট করা হয়েছে। তো এই লেখচিত্রের পিছনে দুইজন বিজ্ঞানীর অবদান আছে, একটা হচ্ছে ভিন বা ভিএন আর একটা হচ্ছে রিলে জিন্স। তো দেখো আমরা একটু গ্রাফটা বোঝার ট্রাই করি। তো আমি গ্রাফ নিয়ে এত ডিটেলস আলোচনা যাব না, কারণ এত ডিটেলস আলোচনা করতে গেলে আমার পুরো একটা ক্লাসে লাগবে গ্রাফটা আলোচনা করতে, কারণ এই গ্রাফটার পিছনে কিন্তু ব্যাপক ইতিহাস আছে যে গ্রাফটা কেন এমন হয়েছে। তো আমি এত আলোচনা যাব না, এই সিম্পল আলোচনা, এই আলোচনা কিন্তু বইয়ের মধ্যে এত বেশি নাই। তো একটু তোমাদের জানার জন্য আমি বলতেছি কাহিনীটা কি হইতেছে একটু খেয়াল করো। যে এখানে দেখা গেছে যে আমার তরঙ্গ দৈর্ঘ্য আমি যত বাড়াইতেছি, এখান থেকে খেয়াল করো যে এখানে ধরো তিনটা টেম্পারেচার আমি গ্রাফ এখানে পুট করলাম। একটা কত? একটা ধরো এই যে এখানে কত 5000 কেলভিন, আর এটা হচ্ছে 4000 কেলভিন, আর এটা হচ্ছে 3000 কেলভিন। তাহলে তুমি একটু খেয়াল করো যে আমি টেম্পারেচার যত বাড়াইতেছি, এই যে দেখো গ্রাফটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু তত বাড়তেছে। এই দেখো লাল যে দাগটা আছে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটু কম, 3000 কেলভিন। আবার যখন টেম্পারেচার যখন বেশি ক্ষেত্রফল আরেকটু বেশি, আবার যখন 5000 আছে ক্ষেত্রফল আরেকটু বেশি। তো দেখো তুমি যদি একটু কমন জিনিস যদি একটু খেয়াল করো, তো ধরো আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো ধরো নিচে যে গ্রাফটা আছে তার সর্বোচ্চ আহ বা একদম চূড়া যেটা একদম ম্যাক্সিমাম পয়েন্ট ধরো আমরা এটা বললাম, তার ম্যাক্সিমাম পয়েন্ট ধরো আমরা এটারে বললাম, তার ম্যাক্সিমাম পয়েন্ট ধরো আমরা এটারে বললাম। এখন এই ম্যাক্সিমাম পয়েন্ট গুলোর জন্য আমি যদি একটু তরঙ্গ দৈর্ঘ্যটা যদি একটু দেখতে চাই তাহলে দেখো কি হয়।
এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য লাইনটা আসবে হচ্ছে এই জায়গাতে, এটার জন্য আসবে হচ্ছে এই জায়গাতে, এটার জন্য আসবে হচ্ছে কই এই জায়গাতে আসবে। তাহলে তুমি খেয়াল করো তো যে এরিয়াটা যত ম্যাক্সিমাম হইতেছে বা টেম্পারেচার যত আমি বাড়াইতেছি, দেখো এটা কি ইন্টেন্সিটির গ্রাফ, যে দিক বরাবর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটু লিখে দিই এখানে ক্লিয়ার করে, যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তুমি বিকীর্ণ শক্তি চিন্তা করতে পারো বা হচ্ছে বিকীর্ণ যে রেডিয়েশনটা আছে সেটার ইন্টেন্সিটি বা প্রাবল্য চিন্তা করতে পারো, বা ধরো আমরা এনার্জি নিয়ে কিছু বললাম। আচ্ছা, তাইলে কাহিনীটা কি হইতেছে, আমি এখানে দেখতেছি যে টেম্পারেচার আমি যত বাড়াইতেছি যে এরিয়াটা কিন্তু তত বাড়তেছে। তো এরিয়াটা যত বাড়তেছে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত কমে যাচ্ছে। একটু যদি খেয়াল করে দেখো, এই যে একদম ছোট যে এরিয়াটা তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত, ধরো 1000 কাছাকাছি। ধরো আমরা এখানে কয়েকটা ভ্যালু নেই বোঝার সুবিধার জন্য। তো ধরো এই যে এটাকে ধরো আমরা বললাম হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? ধরো বললাম হচ্ছে 800 ন্যানোমিটার বললাম এটাকে। তার এটা তাহলে কত হবে, আরেকটু কম হবে, কত হবে, ধরো 600 বললাম কথার কথা, 600 ন্যানোমিটার। তারপরে ধরো বললাম হচ্ছে এখানে 550 ন্যানোমিটার, 550 ন্যানোমিটার বললাম। তাহলে তো এখান থেকে কিন্তু আমি একটা কাহিনী দেখতেছি যে আমি টেম্পারেচার যত বাড়াইতেছি আমার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তত কমে যাচ্ছে। কারণ কি? কারণ ওই যে আমরা কিন্তু পড়ে আসছি যে শক্তির সাথে প্রাবল্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইচ সি/ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো শক্তি যত বাড়বে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি দেখলাম যে দেখো যে গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট যত বাড়তেছে বা ইন্টেন্সিটি বা শক্তি যত বাড়তেছে তরঙ্গ দৈর্ঘ্য কি মানে ম্যাক্সিমাম পয়েন্ট বরাবর যদি আমি লাইনটা নিই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেখো তত কমে যাচ্ছে। তো এই গ্রাফটাকে দুইজন বিজ্ঞানী দুই টাইপে ব্যাখ্যা করছে। তো দেখো আমি যদি এই গ্রাফগুলোর যদি একটু জেনারেল ওয়েতে যদি চিন্তা করি তাহলে আমি দেখতেছি প্রথম দিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, শক্তিও আস্তে আস্তে বাড়তেছে। ধরো আমি যে 5000 কেলভিনের যে গ্রাফটা আছে এটার জন্য যদি কথা বলি, প্রথম দিকে আমি দেখতেছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যে আমি এক্স অক্ষের দিকে যত আগাইতেছি আমি দেখতেছি শক্তি তত বাড়তেছে, বাড়তে বাড়তে একটা পয়েন্টে আসছে। তারপর আমি যত তরঙ্গ দৈর্ঘ্য যে সামনের দিকে যাইতেছি দেখো গ্রাফটা কিন্তু আমার নিচের দিকে চলা শুরু করছে। আবার দেখো 4000 ক্যালভিনের যে গ্রাফটা আছে, আমি সামনের দিকে যাইতেছি, গ্রাফ আবার উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে একটা পয়েন্টে আসছে। তারপর আমি যত আবার এই দিক বরাবর যত মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়াইতেছি গ্রাফ আবার নিচের দিকে যাইতেছে। আবার সেম 3000 ক্যালভিনের জন্য আমি সামনের দিকে যাইতেছি, গ্রাফ আস্তে আস্তে উপরে উঠতেছে মানে শক্তি বাড়তেছে। তারপর আবার একটা পয়েন্টের পরে আবার যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়াচ্ছে আমার শক্তি হচ্ছে কমে যাচ্ছে। তো আমি যদি ইন জেনারেল ওয়েতে যদি চিন্তা করি, আমি এই গ্রাফ গুলার মধ্যে একটা কমন ব্যাপার দেখতেছি, যে হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতেছি, বাড়াইতে বাড়তে আমার শক্তি কিন্তু বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়ার পর আমি যতই তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতেছি শক্তি কিন্তু আবার কমে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা দুইটা টাইপের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বলতে পারি। একটাকে আমরা বলতে পারি কি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, আর একটাকে বলতে পারি হচ্ছে আমরা বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। তো ধরো আমরা এই যে 5000 ক্যালভিনের জন্য যদি চিন্তা করি, ধরো 5000 ক্যালভিন যে গ্রাফটা আছে সেটার জন্যই ধরো আমরা চিন্তা করলাম। তো 5000 ক্যালভিনের জন্য কি বলবো আমরা, এখান থেকে একটু বলবো কি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে একটু বলবো হচ্ছে আমরা ক্ষুদ্র ওয়েভ লেন্থ, মানে এটুকের জন্য কি তার শক্তিটা বেশি হইতেছে। আবার ধরো 5000-এর যে বাকি যেটুক আছে এটুকুকে ধরো আমরা বললাম হচ্ছে এখানে কি বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। যার কারণে কি হইতেছে শক্তিটা কমে যাচ্ছে। দেখো আমরা 5000 ক্যালভিনের জন্য 500 লিখছি, এখানে 5000 হবে এটা। তো তুমি চাইলে যে কোনো একটা জন্য কথা বলতে পারো, আসলে সবগুলাই কি আসবে মানে ব্যাখ্যায় কি আসবে। ধরো 5000 ক্যালভিনের জন্য আমরা কথা বললাম। তো আমরা দেখতেছি যে তার একটু পর্যন্ত এই যে ম্যাক্সিমাম পয়েন্টের আগ পর্যন্ত আমরা বললাম হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, ম্যাক্সিমাম পয়েন্টের পরে তাকে বলা হচ্ছে বৃহৎ তরঙ্গ